আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা আজকে আলোচনা করব জিনতত্ত্ব ও বিবর্তন থেকে বিবর্তনের বিভিন্ন ধরনের প্রমাণ সম্পর্কে। তাহলে এসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা জিনতত্ত্ব বিবর্তন থেকে দেখেছি বিভিন্ন ধরনের প্রাণীর তাদের বাহ্যিক গঠন বা কাজ যেমনই হোক না কেন, তাদের উৎপত্তির দিক থেকে বা বিভিন্ন বৈশিষ্ট্যের দিক থেকে কোথাও না কোথাও একটি সমন্বয় রয়ে যায়। এই বিবর্তনের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রমাণ তুলে ধরেছেন। তার মধ্যে আমরা এই প্রমাণগুলোর মধ্যে আমরা অঙ্গসংস্থানিক প্রমাণের কথা বলতে পারি, ভ্রূণতাত্ত্বিক, জীবাশ্মগত প্রমাণ এবং বিভিন্ন ধরনের প্রমাণ রয়েছে। তাহলে আমরা চলো দেখে আসি যে কিভাবে এই বিবর্তনগুলো পরস্পর সম্পর্কিত থাকে। যেমন এখানে প্রথমেই তোমরা দেখছো বিবর্তনের অঙ্গসংস্থানিক প্রমাণের কথা বলা হয়েছে। এখানে প্রথমে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে বলেছি। তোমরা যদি প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের তুলনামূলক গঠনের দিকে লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবে যে আমরা মেরুদণ্ডী যে প্রাণীগুলো আছে তার মধ্যে কি আছে, ফিশ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালিয়া। এই প্রাণীগুলোর মধ্যে যদি আমরা হৃৎপিণ্ডের গঠনের একটা তুলনামূলক চিত্র দেখি, তাহলে আমরা দেখব যে ফিশ বা মাছের ক্ষেত্রে তাদের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ থাকে মাত্র। একটি থাকে অ্যাট্রিয়াম, আরেকটি থাকে ভেন্ট্রিকল। এই যে এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ রয়েছে, একটি অ্যাট্রিয়াম রয়েছে, একটি মাত্র ভেন্ট্রিকল রয়েছে। তারপর দেখা যাচ্ছে ফিশ থেকে যখন তুমি অ্যামফিবিয়া বা উভচর প্রাণীর দিকে লক্ষ্য করবে, তখন দেখবে যে ফিশ থেকে অ্যামফিবিয়াতে আরও কিছুটা পরিবর্তন ঘটেছে হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে। দুইটি প্রকোষ্ঠ সেটি তিনটি প্রকোষ্ঠে পরিণত হয়েছে। এবং এখানে তোমরা দেখবে যে ভেন্ট্রিকলে কোনো দ্বিতীয় প্রকোষ্ঠ নেই, কিন্তু অ্যাট্রিয়াম এখানে দুটি প্রকোষ্ঠে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এখানে দুটি অ্যাট্রিয়াম বা অলিন্দ রয়েছে, একটি ভেন্ট্রিকল রয়েছে। তাহলে আমরা দেখছি উভচর প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ডের তিনটি প্রকোষ্ঠ দেখা যায়। রেপটাইল বা সরীসৃপের ক্ষেত্রে তোমরা দেখবে যে এই যে অ্যাট্রিয়াম, যেটি অ্যাট্রিয়ামকে দুটি প্রকোষ্ঠে বিভক্ত অবস্থায় ছিল, সেটি আবার সামনের দিকে অগ্রসর হয়ে এই যে ভেন্ট্রিকলেও কি হয়েছে, প্রায় অর্ধেকটা ভেন্ট্রিকলকে অর্ধ দ্বিবিভক্ত বলতে পারি আমরা, যে দুই ভাগে বিভক্ত করেছে কিন্তু সম্পূর্ণভাবে করতে পারেনি, আংশিকভাবে করেছে। তাহলে সরীসৃপের ক্ষেত্রে এই আংশিকভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা যাচ্ছে। আর রেপটাইলের পরে এভিস এবং ম্যামালিয়া অর্থাৎ পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত। অর্থাৎ যখনই কি হয়েছে, প্রাণী জগতের একটি পর্ব থেকে আরেকটি পর্বে ধারাবাহিক উন্নতি ঘটেছে, তখন তাদের হৃৎপিণ্ডের গঠনেরও কি হয়েছে, উন্নতি ঘটেছে। মাছের ক্ষেত্রে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থেকে অ্যামফিবিয়াতে তিন প্রকোষ্ঠ, রেপটাইলে আংশিকভাবে চার প্রকোষ্ঠ, বা এটাকে আমরা বলতে পারি যে অলিন্দটি সম্পূর্ণ দুই ভাগে বা দুই প্রকোষ্ঠে বিভক্ত, আর ভেন্ট্রিকল বা নিলয়টি আংশিকভাবে বিভক্ত। আর পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে তোমরা দেখবে যে তাদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত অবস্থায় থাকে। অর্থাৎ অলিন্দও দুটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে, ভেন্ট্রিকলও সম্পূর্ণভাবে দুটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। সরীসৃপের ক্ষেত্রে হৃৎপিণ্ড যদিও অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল আংশিকভাবে চার প্রকোষ্ঠে বিভক্ত থাকে, তারপর তোমরা কুমিরের ক্ষেত্রে দেখবে যে কুমির একটি সরীসৃপ, এদের হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে দেখবে যে এর হৃৎপিণ্ডের গঠনটি একটু ব্যতিক্রম। কুমিরের হৃৎপিণ্ডের গঠনে সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ দেখা যায়। তারপর আমরা মস্তিষ্কের গঠনের কথা বলবো। মস্তিষ্কের ক্ষেত্রেও তাই দেখবে তোমরা, যখনই
আস্তে আস্তে উপরের দিকের পর্বগুলোতে যেতে থাকবে, দেখবে যে মস্তিষ্কের গঠনগত পরিবর্তন হয়েছে। বিশেষ করে অগ্র মস্তিষ্কের এই সেরেব্রাম এবং পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, এই দুটির ক্ষেত্রে পরিবর্তনটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। যেমন এখানে হচ্ছে যে বনিফিশ বা অস্থিময় মাছের ক্ষেত্রে মস্তিষ্কের গঠনটা দেখানো হয়েছে। এখানে দেখো যে 2 নম্বরে এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের সেরেব্রাম, এবং হচ্ছে যে নীল রঙের এখানে এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম। এটা হচ্ছে অস্থিময় মাছের থেকে যখন ওই উভচরে যাচ্ছি, উভচরে দেখছো যে সেরেব্রামটা আরও কিছুটা বিকশিত হয়েছে, এবং হচ্ছে সেরেবেলামটাও আরও কিছুটা বিকশিত হয়েছে। সরীসৃপের ক্ষেত্রে সেরেব্রামটা আরও কিছুটা বিকশিত মনে হচ্ছে, পাখিদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে আরও বিকশিত হয়েছে, এবং স্তন্যপায়ী প্রাণীতে গিয়ে দেখা যাচ্ছে যে সেরেব্রাম এবং হচ্ছে সেরেবেলাম, অগ্র মস্তিষ্কের সেরেব্রাম, সেটি বিকশিত হয়ে একটি পরিপূর্ণ গঠনে রূপ নিয়েছে, এবং এই পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম, এই দুটি হচ্ছে সুস্পষ্টভাবে বিকশিত হয়েছে। তাহলে ধারাবাহিকভাবে তুলনামূলক ভাবে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে এই মাছ থেকে আস্তে আস্তে উভচর, সরীসৃপ এবং পাখিতে, এবং শেষ পর্যন্ত স্তন্যপায়ী প্রাণীতে এসে এই যে একটা ধারাবাহিক পরিবর্তন, এই পরিবর্তনটি এখানে এসে একটি পূর্ণতা পেয়েছে। অর্থাৎ বোঝাই যায় যে এই ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে যে এরা একটা পূর্ণতা পেয়েছে, এদের কোথাও এরা হচ্ছে একটা সাধারণ ধারা থেকে উৎপত্তি হয়েছে, সেই বিষয়টা সহজেই বোঝা যায়। তারপর আমরা আরেকটু দেখব হচ্ছে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গানস, এবং হচ্ছে সমবৃত্তি অঙ্গ বা অ্যানালগাস অর্গানস, এই সম্পর্কে একটু দেখব। তাহলে প্রথমে যদি আমরা হোমোলোগাস বা সমসংস্থ অঙ্গের কথা বলি, তাহলে আমরা বলতে পারি হোমো মানে হচ্ছে একই, এবং হচ্ছে লোগাস মানে হচ্ছে অরিজিন বা উৎপত্তি, অর্থাৎ যাদের উৎপত্তি একই তাদেরকে আমরা বলি হোমোলোগাস। যেমন তোমরা যদি দেখো এখানে ছবিতে কিছু হোমোলোগাস অর্গান দেখানো হয়েছে। মানুষের হাত, মানুষের হাত, এবং হচ্ছে মানুষের হাতের গঠন যদি আমরা দেখি, তাহলে দেখব যে মানুষের হাতের যে ঊর্ধ্ব বাহু আছে, ঊর্ধ্ব বাহুতে যে অস্থিটা রয়েছে সেটাকে আমরা বলি হিউমেরাস। হিউমেরাসের পরে মানুষের নিম্ন বাহুতে এখানে দুটি অস্থি থাকে, একটা হচ্ছে রেডিয়াস এবং আলনা। এবং মানুষের কবজির গঠনে তোমরা দেখবে যে সেখানে কি থাকে, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। এই অস্থিগুলো মিলে মানুষের হাত গঠন করে। তাহলে মানুষের ঊর্ধ্ব বাহুতে হিউমেরাস, তারপর হচ্ছে নিম্ন বাহুতে রেডিয়াস আলনা, তারপর হচ্ছে কবজিতে কার্পাল, মেটাকার্পাল এবং আঙুলের মধ্যে কি থাকে, ফ্যালাঞ্জেস থাকে। তারপর হচ্ছে তোমরা যদি একইভাবে দেখো মানুষের বিড়ালের সামনের পা বা অগ্রপদ, বিড়ালের অগ্রপদের গঠন যদি দেখি, বিড়ালের মতো তোমরা হচ্ছে আরও যেই চতুষ্পদী প্রাণীগুলো আছে তাদের অগ্রপদগুলো তুলনা করতে পারো, বিড়াল বা কুকুর, তাদের ক্ষেত্রে অগ্রপদ তুলনা করতে পারো। অগ্রপদের গঠনের মধ্যে তোমরা দেখবে এই যে ঊর্ধ্ব বাহুতে মানুষের মতোই এখানেও কি আছে, হিউমেরাস রয়েছে, নিম্ন বাহুতে কি রয়েছে, রেডিয়াস আলনা রয়েছে, এবং কবজির মতো এখানেও কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস রয়েছে। অর্থাৎ এদের গঠন দেখলে মনে হচ্ছে যে এরা হচ্ছে একই রকম গঠন বিশিষ্ট। অর্থাৎ এই গঠনের ভিত্তিতে আমরা বলতে পারি যে এদের উৎপত্তি বা গঠনগুলো একই রকম, এই জন্য আমরা হোমোলোগাস বলি। আবার হচ্ছে এই যে তিমি বা শার্ক বা শিল, এই ধরনের প্রাণীর যেই সামনের দিকের একটা ফ্লিপারের মতো ডানা থাকে বা ফ্লিপারের মতো যে অগ্রপথ থাকে, যেটি সাঁতার কাটতে সাহায্য করে, সেখানেও তোমরা দেখবে যে কি আছে, হিউমেরাস আছে, তারপরে যে রেডিয়াস আলনা আছে, তারপর হচ্ছে কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস আছে। কিন্তু এটা হচ্ছে কিছুটা রূপান্তরিত হয়ে অনেকটা ফ্লিপার বা বৈঠার মতো, যেন এটা সাঁতার কাটতে সুবিধা হয়, এরকম একটা গঠন তৈরি করেছে। কিন্তু তারপরেও এখানে হচ্ছে একই ধরনের অস্থিগুলো রয়েছে। বাদুড়ের ডানা, বাদুড়ের ডানা কি করে, বাদুড়কে উঠতে সাহায্য করে। এখানেও তোমরা দেখবে যে এখানে কি আছে, হিউমেরাস, তারপর হচ্ছে রেডিয়াস আলনা এবং হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেসের মতো 5টি আঙুলের মতো গঠন দেখছো এখানে।
কিন্তু বাদুড় যেন উঠতে সহজ হয় সেই জন্য এটি বিশেষভাবে রূপান্তরিত হয়েছে, বাদুড়ের 4টি আঙুল এমনভাবে রূপান্তরিত হয়েছে যেন এটি ডানায় পরিণত হতে পারে এবং তার উঠতে সেটি সহযোগী হয়। তাহলে এই ধরনের অঙ্গগুলো, যে অঙ্গগুলোর গঠন একই রকম, যেমন এখানে 4টি অঙ্গ, তাদের কাজ সম্পূর্ণরূপে আলাদা। মানুষের হাতের কাজ একরকম, বিড়ালের অগ্রপথ সেটি হাঁটতে সাহায্য করে, তো এটি কোনো কিছু ধরতে সাহায্য করে না। তেমনভাবে তিমির ফ্লিপার এটি সাঁতার কাটতে সাহায্য করে এবং বাদুড়ের ডানা এটি উঠতে সাহায্য করে। তাহলে এই অঙ্গগুলোর কাজ হচ্ছে সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠন দেখলে বোঝা যায় যে এদের গঠনে কি আছে, একটা যোগসূত্র রয়েছে। এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি হোমোলোগাস অর্গান। তেমনভাবে অ্যানালোগাস বা হচ্ছে সমবৃত্তি অঙ্গ রয়েছে। বৃত্তি মানে হচ্ছে কাজ, অর্থাৎ যেই অঙ্গগুলোর কাজ একই রকম কিন্তু গঠন একরকম নয়, গঠন ভিন্ন রকম, তাদেরকে বলা হয় সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোগাস অর্গানস। যেমন হচ্ছে বাদুড়ের ডানা। বাদুড়ের ডানা কি করে, বাদুড়কে উঠতে সাহায্য করে। প্রজাপতির ডানা বা পতঙ্গের ডানা সেটিও কি করে, উঠতে সাহায্য করে। পাখির ডানা সেটিও উঠতে সাহায্য করে। অর্থাৎ এই 3 ধরনের ডানার গঠন দেখলে আমরা বুঝতে পারি যে এদের কাজ একই রকম, অর্থাৎ এরা প্রত্যেকেই উঠতে সাহায্য করে কিন্তু এদের গঠনের কোনো মিল নেই। এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি সমবৃত্তি অঙ্গ বা অ্যানালোগাস অর্গানস। এরপরে আমরা আরেকটু দেখব, সেটি হচ্ছে যে নিষ্ক্রিয় অঙ্গসমূহ বা ভেস্টিজিয়াল অর্গানস। এখানে ছবিতে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া আছে। যেমন হচ্ছে এখানে প্রথমে একটি ছবি দেখো, যে ছবিতে হচ্ছে মানুষের চোখের নিকটিটেটিং মেমব্রেন বা নিকটিটেটিং ঝিল্লির কথা বলা হয়েছে। যেমন মানুষের চোখের এই যে উপরে একটি পল্লব, নিচে একটি পল্লব রয়েছে, উপরে নিচে 2টি চোখের পাতা আছে, যেটি কি করে চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করে। কিন্তু তোমরা দেখবে যে রেপটাইলের ক্ষেত্রে, পাখিদের ক্ষেত্রে বা এই ধরনের আরও অনেক প্রাণী আছে যাদের ক্ষেত্রে দেখা যায় কি যে চোখের উপরে এবং নিচে 2টি চোখের পাতা ছাড়াও এই যে এই পাশে আরেকটি তৃতীয় চোখের পাতা থাকে, যেই চোখের পাতাটি কি করে চোখটাকে আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে রাখতে সাহায্য করে। তাহলে মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তৃতীয় যে চোখের পাতা, এই যে চোখের কোনায় মনে হয় যে তৃতীয় চোখের পাতাটি এখানে উপস্থিত আছে, কিন্তু হচ্ছে এটি অ্যাক্টিভ নয়, এটি সক্রিয় নয়, এটি কি করতে পারে না, চোখের আইবলটাকে ঢেকে রাখতে পারে না। এটি হচ্ছে ক্ষয়িষ্ণু অবস্থায় যে তার উপস্থিতিটা এখানে দেখা যায়। এই জন্য এটাকে আমরা বলতে পারি যে ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। হয়তো তার পূর্বপুরুষের ক্ষেত্রে কোনো পর্যায়ে এটি অ্যাক্টিভ ছিল, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটি এসে অপ্রয়োজনীয় বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এবং এর উদাহরণ হচ্ছে তোমরা সরীসৃপ, পাখি এবং অন্যান্য প্রাণীতে কার্যকর অবস্থায় দেখতে পারবে। তেমনভাবে কানের পেশির কথা আমরা বলতে পারি। মানুষের কানে হচ্ছে পেশি রয়েছে, যেমন হচ্ছে যে সুপিরিয়র অরিকুলার পেশি, পশ্চাৎ অরিকুলার পেশি, সম্মুখ অরিকুলার পেশি, এরকম পেশি থাকে। তোমরা লক্ষ্য করবে যেমন হচ্ছে ঘোড়া, গরু, ছাগল, তারা হচ্ছে তাদের কানটাকে কি করতে পারে, নাড়াতে পারে। তাদের কানে যে পেশি আছে সেই পেশিগুলো সক্রিয় থাকে, তারা সেই পেশির সাহায্যে তাদের কানগুলোকে নড়াচড়া করতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মানুষের ওই প্রাণীগুলোর মতো মানুষের কানের 3 দিকেও কি আছে, পেশি আছে, যেটির সাহায্যে হয়তো সে কোনো একটা সময় তার কানটাকে এভাবে নাড়াতে পারতো বলে মনে হচ্ছে, কিন্তু সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যে কারণে আমরা কিন্তু আমাদের কানগুলোকে কি করতে পারি না, নড়াচড়া করতে পারি না। তেমনভাবে আরও কিছু নিষ্ক্রিয় অঙ্গ এখানে দেখানো হয়েছে, যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্স, যেটি হচ্ছে কি যে বৃহদান্ত্রের এখানে থাকে, অ্যাপেন্ডিক্স নামক একটা অংশ থাকে। তোমরা অ্যাপেন্ডিসাইটিসের কথা শুনবে, যে কোনো সময় দেখা যায় যে এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন প্রচণ্ড ব্যথা হয়, সেটিকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। এবং এই ধরনের হলে তখন সেই অ্যাপেন্ডিক্সের ওই অংশটুকু কেটে ফেলে দিতে হয়। এবং প্রকৃতপক্ষে মানুষের অন্ত্রে, এই ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের পাশাপাশি অ্যাপেন্ডিক্সের কোনো সঠিক কোনো কাজ আছে বলে জানা যায় না।
অর্থাৎ এটি একটি নিষ্ক্রিয় অঙ্গ বলা যায়, অর্থাৎ এই অঙ্গটিও মানুষের দেহের ক্ষেত্রে অ্যাক্টিভ বা সক্রিয় কোনো অঙ্গ নয়। তেমনভাবে মানুষের কশেরুকার গঠন বা হচ্ছে মেরুদণ্ডের গঠনে যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে মানুষের মেরুদণ্ডের একদম শেষের দিকে যে কক্কিক্স, স্যাক্রামের নিচে কি আছে, কক্কিক্স আছে। এই কক্কিক্সটা হচ্ছে মূলত পুচ্ছাস্থি, পুচ্ছ মানে হচ্ছে লেজ। অন্য বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখবে ঘোড়া, গরু, ছাগল এদের ক্ষেত্রেও কি হচ্ছে এরকমভাবে মেরুদণ্ডের পেছনের দিকে এই কক্কিক্স, হ্যাঁ, এই কক্কিক্স বা পুচ্ছাস্থি যেটা, সেটা কি করে লেজটাকে ধারণ করতে সাহায্য করে। কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষয়িষ্ণু হয়ে একদম সংক্ষিপ্ত হয়ে গেছে, এবং এটা হচ্ছে মানুষের যেহেতু লেজ থাকে না, সেহেতু এই কক্কিস বা পুচ্ছাস্থিটাও কার্যকর অঙ্গ নয়। যেমন এখানে আবার হচ্ছে একটি ছবিতে দেখানো হয়েছে যে লেজ সহ ভূমিষ্ঠ মানব শিশু, খুবই এক্সেপশনাল একটি ঘটনা সেটি দেখানো হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো একটি সময় হয়তো এই নিষ্ক্রিয় অঙ্গগুলো যেগুলো এখন কার্যকর নয়, এটি হচ্ছে কোনো একটি সময় হয়তো সক্রিয় পূর্বপুরুষের ছিল বা থাকতে পারে, অর্থাৎ কোথাও একটি যোগসূত্র রয়েছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। ইনশাল্লাহ আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।